তারেক রহমান সাহেবই আওয়ামী লীগকে রিভাইভ করবেন, যেটা হয়ে গেল। এটা কতদিন টিকবে? এখানে যদি সরকার সফল হয় তবুও রাজনীতিতে আওয়ামী লীগ অনিবার্য। আপনি যদি আজকে কালকের রাজনীতি বা আগামী এক সপ্তাহ রাজনীতি মূল্যায়ন করেন তাহলে দেখতে পাবেন যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তারা সরকার গঠন করছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছে, তার পছন্দের যারা লোকজন রয়েছেন তারা সংসদ সদস্য থেকে মন্ত্রী হচ্ছেন, প্রতিমন্ত্রী হচ্ছেন। এটি হলো একেবারে শরীয়তি জ্ঞান। আর মারফতি যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মানে গুপ্ত যে বিষয়, সেটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এই দৃশ্যের বাইরে কি হতে পারে? সেক্ষেত্রে প্রথমে আসবে পার্লামেন্টটা কতটা কার্যকরী হবে। স্পষ্টতই যেভাবে সংস্কার করার কথা বলা হচ্ছে, যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, যেভাবে উচ্চ কক্ষ গঠনের কথা বলা হচ্ছে, তাতে করে বিএনপির একছত্র আধিপত্য থাকবে না। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া, শেখ হাসিনা, তাদের যে ক্ষমতা ছিল তারেক রহমান সাহেবের তার 10 ভাগের 1 ভাগ ক্ষমতা থাকবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুইয়ের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যে দেখা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি, রাষ্ট্রীয় বিষয়াদি রাষ্ট্রপতির কাছে চলে যাবে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে একটা ইমেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে একটা ভাবসাব, সেটা কমে যাবে। দ্বিতীয়ত, পার্লামেন্টের 2টি কক্ষ, অর্থাৎ যেটা নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষে যথেষ্ট বিতর্ক হবে, ওয়াকআউট হবে, যা কিছু হবে। এবং সেখানে যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠ, তারা চিৎকার চেঁচামেচি, টেবিল থাপ্পড়ানো থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবে এবং তাদের স্পিকার মাইক বন্ধ করতে পারবে। আর প্রতিপক্ষ যারা আছে তারা ওয়াকআউট করতে পারবে, জামাতে যারা লোকজন আছে, আর সীমিত সময়ের মধ্যে কথাবার্তা বলতে পারবে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে উচ্চ কক্ষে। উচ্চ কক্ষে যারা যাবেন তারা ওইরকম দলবাজ লোক নয়। বিএনপি চেষ্টা করবে তাদের মতাদর্শের, পছন্দের জ্ঞানী গুণী শিক্ষিত যারা লোকজন রয়েছেন তাদেরকে হায়ার করার জন্য, অথবা নিজেদের দলের যে সকল ডেডিকেট রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, যারা নির্বাচন করতে পারে না তাদেরকে। আবার অন্যদিকে জামাত নিজেদের দলের ভেতরে বাইরে সমাজের অনেককে তারা এই উচ্চ কক্ষে ইনক্লুড করে ফেলবে। এবং সেক্ষেত্রে জামাত এবং এনসিপির যারা উচ্চ কক্ষে থাকবেন তাদের কাছে সরকারের যারা সদস্য থাকবেন, সরকার দলীয়, তারা সকালে বিকেলে নাস্তানাবুদ হবেন। ওখানকার পরিবেশটা অ্যাবসলিউটলি জামাতের নিয়ন্ত্রণে থাকবে। তারা সেখানে নিম্নকক্ষের অনিয়মতান্ত্রিক বিষয়গুলো তুলে ধরবে। তারা তাদের ইজমা, কিয়াস, কোরআন, হাদিস, শরিয়া আইন, বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে আলোচনা করবে, ঠিক ভারতের উচ্চ কক্ষের মতো বা ইংল্যান্ডের উচ্চ কক্ষের মতো। যেমন দেখা গেলেন আপনি ভারতের যে উচ্চ কক্ষ, সেখানে রাম জেঠ মালানি নামক একজন প্রখ্যাত আইনবিদ ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, যিনি একসময় ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের আইনমন্ত্রী ছিলেন। ভারতের তাকে বলা হয় সবচেয়ে বড় লয়ার। তো এই মানুষটি উচ্চ কক্ষে গিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, কথাবার্তা বলতেন, নরেন্দ্র মোদীর ধুতি খোলা হয়ে যেত। এবং তিনি সেখানে বলতেন যে আমি এই নরেন্দ্র মোদী ইজ এ ননসেন্স, স্টুপিড। একবার তার রাগ হয়ে তিনি বাস্টার্ড বলে ফেলেছিলেন, যে আমি তার নির্বাচনের সময় টনকে টন, 1 টন মানে 27.5 মণ, টনকে টন টাকা আমি খরচ করেছি। আমি, তাকে বলা হয় 15 কোটি রুপি লয়ার, মানে যে কোনো একটা মামলা তিনি পরিচালনা করলে 15 কোটি টাকা নিতেন। তো ওয়ান অফ দ্য রিচেস্ট লয়ার অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। তো এই ফলে কি হলো যে এই উচ্চ কক্ষ কিন্তু, মানে নিম্ন কক্ষের চেয়ে উচ্চ কক্ষের যে প্রচারণাটা ভারতে ওই সময়টাতে বেশি হয়েছিল। এবারও নিম্ন কক্ষের চাইতে বাংলাদেশে উচ্চ কক্ষে জামাতের যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বাগ্মিতা, তাদের কথাবার্তার ধরন, তাদের যে যুক্তি উপস্থাপন, এবং তারা এমন একটা জায়গাতে আলোচনাটা নিয়ে যাবে যে আলোচনাতে বিএনপির যারা লোকজন রয়েছে তাদের কোনো প্রস্তুতি থাকবে না। আর যে বিষয়গুলো জামাত টার্গেট করে আলোচনা করবে সেই বিষয়গুলো বিএনপি আন্দাজই করতে পারবে না। আবার বিএনপি পরবর্তীতে যে বিষয়গুলো আলোচনা করবে ওই বিষয়গুলো আবার জনগণ শুনবে না। এই কারণে হলো আমাদের দেশের মানুষ একটু ধর্ম শুনতে চায়, কিচ্ছা কাহিনী শুনতে চায়, ইতিহাসের গল্প শুনতে চায়। এই কাজগুলো করার জন্য জামাতের যারা নেতাকর্মী তারা অভ্যস্ত। তারা একটা অডিয়েন্সকে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যস্ত রাখতে পারে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনি সাইদির একটা ওয়াজি যদি এখনো বাজিয়ে দেন, মানুষ রাস্তায় দাঁড়িয়ে 2-3 ঘন্টা বসে বসে শুনবে। গুলিস্তানে বাজায় দেখেন, বসুন্ধরা মার্কেটে বাজিয়ে দেখেন, সব দোকানপাট বন্ধ করে মানুষ সাইদের ওয়াজ শুনবে। আপনি এখন মির্জা ফখরুল সাহেবের ভাষণ রাস্তায় ছাপিয়ে দেন, চালিয়ে দেন, বিএনপির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বক্তব্যের দিক থেকে, তো তার বক্তব্য ছাড়েন, দেখবেন 2 জন লোক দাঁড়িয়ে শুনবেন না। বুঝেন উচ্চ কক্ষে সে কি অবস্থা হবে। এই মারুফতিতে যেটা হচ্ছে যে আগামীতে রাজনীতিতে উচ্চ কক্ষ যেটা গঠিত হচ্ছে সেটা জামাতের দখলে থাকবে এবং এটা সরকারকে রীতিমতো বিব্রত করে ফেলবে। থার্ড যেটা আছে যে
নির্বাচন যেটা হয়ে গেল এটা কতদিন টিকবে? সরকার যদি ভালো কাজ করে, তারেক রহমান সাহেব ভালো কাজ করে টিকে যায়, যেটা সম্ভাবনা খুব অল্প, ভীষণ রকম অল্প। এত অল্প আমি এখন এটা আর বলতে চাচ্ছি না, শুধু আজকের এই ভিডিওতে এটাই বললাম যে সরকার ভালো করলে সরকার 5 বছর পূর্ণ মেয়াদে যেতে পারবে, কিন্তু যেটার সম্ভাবনা খুবই খুবই অল্প। আর যদি ভালো না করে তাহলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং যে কোনো সময় মধ্যবর্তী নির্বাচন হতে পারে, যে কোনো সময় সরকারের পতন হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো সেটা কি কারণে হবে, কেন হবে, এটা সময় হলে আপনারা দেখতে পাবেন। আমি শুধুমাত্র ইন্ডিকেশন গুলো দিলাম। তো সেক্ষেত্রে কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে? এখানে যদি সরকার সফল হয় তবুও রাজনীতিতে আওয়ামী লীগ অনিবার্য। সরকারের এই সফলতার বিরুদ্ধে আরো সফল কিছু করার জন্য, জনমত গঠন করার জন্য জামাত আওয়ামী লীগের দিকে ঝুঁকে যাবে। আবার যদি সরকার ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হওয়ার পরে পুরো পথ ঘাট মাঠ চারিদিকে শুধু জামাত জামাত জামাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী আইন চাই, তারপরে আল্লাহর আইন চাই, এরকম ইনসাফ ইনসাফ, ইনকিলাব ইনকিলাব, এগুলোতে ভরে যাবে যদি সরকার ব্যর্থ হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের বিএনপির পতন হয়, তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে এবং জামাত একবার ক্ষমতায় আসলে পুরো কোর্স অফ অ্যাকশন রাজনীতির আলাদা হয়ে যাবে। তখন ওই পরিস্থিতিতে সরকারই আহ্বান করে, উইন্ডো তৈরি করে জামাতকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে নিয়ে আসবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ সখ্যতা হয়ে যাবে। এবং সেই সখ্যতাটা যেভাবে বাংলাদেশের রাজনীতি সামাল দেওয়ার জন্য জিয়াউর রহমান সাহেব যে শেখ হাসিনাকে এনেছিলেন, তিনি তো এমনি এমনি আনেননি। এর কারণ হলো বিরোধী দল না থাকার কারণে, আওয়ামী লীগ না থাকার কারণে জামাত জিয়াউর রহমানের জমানাতে এতটা শক্তিশালী হয়ে পড়েছিল, তখন তিনি বাধ্য হয়ে সেই লং মার্চ করার নামে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তিনি নামিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন তিনি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তাকে দিয়ে সেই ভারতের ফারাক্কা লং মার্চ করালেন, কিন্তু কাজ হলো না। তো জামাত শক্তিশালী, এবং জামাত এতটা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে পড়েছিল জিয়াউর রহমান সাহেবের জমানাতে যে যদি ইলেকশন হতো ওই সময়টাতে এবং উনি যদি আওয়ামী লীগকে না আনতেন, তাহলে হয়তো জামাতি যে এখন যে ভালো কাজগুলো তারা করছে, নির্বাচনে ফলাফল করছে, এটা সেই 1979 সনে এটা হতে পারতো। এবং তখন জামাতের যে প্লেয়ার গুলো যারা ছিলেন ওই সময়টাতে, খেলোয়াড়, তাদের সঙ্গে আবার যোগ দিয়েছিলেন মুসলিম লীগের নেতারা। জামাত এবং মুসলিম লীগ তখন এক হয়ে গেছিল 76, 77, 78 সনে। এই 3 বছর যারা জামাতের রাজনীতি দেখেছে তারা বুঝতে পারবেন যে ওই সময়টা তারা কতটা শক্তিশালী ছিলেন। তো সেই জামাতকে মোকাবেলা করার জন্য তখন জিয়াউর রহমান সাহেব মাওলানা মান্নানকে নিলেন। মাওলানা মান্নান একসময় সেই জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু জামাতের সবকিছু বুঝতেন। বোঝার পরে সেই জামাতকে নাস্তানাবুদ করার জন্য মাওলানা মান্নানকে আনলেন, তাকে মন্ত্রী বানালেন। আচ্ছা, এরপর মুসলিম লীগের শাহজিজুর রহমানকে আনলেন। তারপরে জামাতকে সামাল দেওয়া যাচ্ছিল না, আওয়ামী লীগের অনেক নেতাদেরকে নিলেন, মন্ত্রী বানালেন, বড় বড় মন্ত্রী বানালেন। তারপরে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল। জামাত শুধুমাত্র এতটা বড় হয়ে যাচ্ছিল, প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব জায়গাতে শুধু জামাত জামাত। এই যে এখন যে অবস্থা, ঠিক ওই রকম। তখন সে আওয়ামী লীগকে রিভাইভ করলেন জিয়াউর রহমান সাহেব। দেখেন, ইতিহাস ঘুরে ফিরে আবার আসে। সে 79 সনে বা 78 সনে যে ঘটনাটা ঘটেছে, এই 26 সনে তারেক রহমান সাহেবের জন্য ঠিক সেম ঘটনাটা ঘটতে যাচ্ছে, আরো অষ্ট ভাবে। তখন তিনি সেই যে বাকশালের মাধ্যমে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সেই আওয়ামী লীগকে তিনি আবার রিভাইভ করলেন। তারপর তিনি চেষ্টা করলেন আওয়ামী লীগকে অ্যাক্টিভ করার জন্য, কিন্তু ঐক্য হচ্ছিল না। দুটো গ্রুপ, এখানে মিজান গ্রুপ, মিজানুর রহমান চৌধুরী, তার নেতৃত্বে একটা গ্রুপ, তারা চেষ্টা করলো। এরপরে টাঙ্গাইলের মান্নান সাহেব, এরপর নোয়াখালীর যে আব্দুল মালিক উকিল সাহেব, ওরা সবাই মিলে চেষ্টা করলেন, দুটো গ্রুপ হয়ে গেল, কিন্তু সাইন করলো। পরে এই ঐক্য করার জন্য তিনি তোফায়েল সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, ডক্টর কামাল হোসেন, এদেরকে তিনি রিকোয়েস্ট করলেন। এবং বিশেষ করে ডক্টর কামালকে তিনি, জিয়াউর রহমান সাহেব, তিনি বিশেষভাবে তাকে দূত নিয়োগ করলেন, অ্যাম্বাসেডর নিয়োগ করলেন, যে দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে কনভিন্স করে বাংলাদেশে আনার জন্য। এবং 1981 সনে শেখ হাসিনা যখন বাংলাদেশে এলো, পুরো রাজনীতির জঙ্গনে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো গ্রুপে বিভক্ত হয়ে গেল, জামাত পিছনের সারিতে চলে গেল। এই হলো প্রকৃত ইতিহাস, যে যাই বলুক না কেন। এবং ঠিক সেম ইতিহাস সামনে আসছে। এবং সেক্ষেত্রে যেটা বললাম, যে যদি জামাত সরকার ব্যর্থ হয়, তারেক রহমান সাহেব ব্যর্থ হন, জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, জামাত অত্যন্ত প্রভাবশালী হয়ে পড়বে এবং জামাত ক্ষমতা আসার দ্বার প্রান্তে চলে আসবে, এবং সেটা ফেরানোর জন্য তখন জনাব তারেক রহমান সাহেবই আওয়ামী লীগকে রিভাইভ করবেন। এটা হলো একটা অপশন। দ্বিতীয় অপশন হলো যে সরকার খুব ভালো করছে, বিএনপি আবার জয়লাভ করবে, জামাত যে বিষয়গুলো নিয়ে গর্ব করে, তাদের সততা, ন্যায়পরায়ণতা, ঠিক সেম কাজটা বিএনপির লোক করে ফেলছে। তারা একের পর এক রেকর্ড তৈরি করে ফেলেছে, জামাত একা হয়ে যাচ্ছে, রাজনীতির ময়দানে তারা পেরে উঠছে না। ঠিক সেই সময়টাতে জামাত সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে একীভূত করার জন্য। এই হলো স্বাভাবিক দর কষাকষি, স্বাভাবিক হিসাবপত্র ভবিষ্যতের রাজনীতির সমীকরণের বিষয়।